সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং এও আশা করি যে তোমরা বিগত দিনের যে ক্লাসগুলো, অনলাইন ক্লাসগুলো, সেগুলো তোমরা মনোযোগ দিয়ে তোমরা দেখছো এবং সেই অনুযায়ী তোমরা বাসায় রেগুলার পড়ালেখা করছো। আজকে তোমাদের সাথে আমার লেকচার 7-এ অর্থাৎ 7 নম্বর ক্লাসে তোমাদের সাথে যে বিষয় নিয়ে আমি আলোচনা যাব, অর্থাৎ আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা বিপণন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের ব্যষ্টিক পরিবেশ, সামষ্টিক পরিবেশ। ব্যষ্টিক পরিবেশের উপাদানসমূহ এবং সামষ্টিক পরিবেশের উপাদানসমূহ। গত ক্লাসে তোমাদের সাথে আমি অর্থাৎ 6 নম্বর ক্লাসে এই ব্যষ্টিক পরিবেশ আর সামষ্টিক পরিবেশের সংজ্ঞা আলোচনা করেছিলাম। তারপরও তোমাদের সুবিধার্থে যে ব্যষ্টিক পরিবেশ এবং সামষ্টিক পরিবেশের যেহেতু উপাদান নিয়ে আমি আজকে তোমাদের আলোচনা করব তোমাদের সাথে, তার আগে এই দুটোর সংজ্ঞা আমি আবার পুনরালোচনা করব। তার আগে বলে রাখি যে এই দ্বিতীয় অধ্যায়ের এই দুটো যে বিষয় আছে, ব্যষ্টিক পরিবেশ এবং সামষ্টিক পরিবেশ, অর্থাৎ বিপণন পরিবেশের যে প্রকারভেদ, দুই প্রকার না, ব্যষ্টিক পরিবেশ আর সামষ্টিক পরিবেশ, এই দুটো পরিবেশ থেকে এবং এই দুটো পরিবেশের যে উপাদানগুলো আছে এগুলোর উপর বেস করে তোমার যে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর যে আমরা লিখি বা যে উদ্দীপকগুলো আসে, মূলত ক, খ, গ, ঘ, অর্থাৎ তোমার 1, 2, 3, 4 টোটাল 10 নম্বরের মধ্যে এই দুটো বিষয়ের প্রশ্ন উত্তরগুলো সেই প্রশ্নের মধ্যে থাকে। তাই উদ্দীপক অনুযায়ী তোমাদেরকে সেই উত্তরগুলো লিখতে হবে এবং সেই উত্তরগুলো লিখতে হলে তোমাদের অবশ্যই এই ব্যষ্টিক পরিবেশ কি, ব্যষ্টিক পরিবেশের উপাদান, সামষ্টিক পরিবেশ কি, সামষ্টিক পরিবেশের উপাদানগুলো অবশ্যই ভালো করে জানতে হবে। তাহলে তোমরা যে কোনো প্রশ্নের উত্তরটি তোমরা সঠিকভাবে উদ্দীপক দেখে তোমরা উত্তর দিতে পারবে। তাহলে চলো আজকে আমরা ব্যষ্টিক পরিবেশ কি বা কাকে বলে তার কিছু রিপিট অর্থাৎ পুনরালোচনা আমি করি, যেহেতু গত ক্লাসে আমি করেছিলাম যে ব্যষ্টিক পরিবেশে ইংরেজি প্রতিশব্দ হলো মাইক্রো। আমরা সবাই জানি, আমরা অনেক আগেও এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। এটি অর্থ হচ্ছে ক্ষুদ্র। আর সামষ্টিক পরিবেশের ইংরেজি শব্দ হলো ম্যাক্রো, যার বাংলা অর্থ বৃহৎ বা বড়। তো ব্যষ্টিক পরিবেশের ইংরেজি শব্দ মাইক্রো অর্থাৎ ক্ষুদ্র বা ছোট, আর সামষ্টিক পরিবেশের ইংরেজি শব্দ হলো ম্যাক্রো বা বৃহৎ বা বড়। গত ক্লাসেও তোমাদের সাথে এই সংজ্ঞা আমি আলোচনা করেছি। সেটি হচ্ছে যে সকল নিয়ন্ত্রণযোগ্য পক্ষ, শক্তি, উপাদান, যে সকল নিয়ন্ত্রণযোগ্য পক্ষ, শক্তি, উপাদান বিপণন কার্যক্রমে প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে তাকেই ব্যষ্টিক পরিবেশ বলে। আর সামষ্টিক পরিবেশ কি? যে সকল শক্তি, পক্ষ, উপাদান বিপণন কার্যক্রমে পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে তাকে ব্যষ্টিক পরিবেশ বলে। আমি আবারও বলি যে যে সকল পক্ষ, শক্তি বা উপাদান বা যে সকল নিয়ন্ত্রণযোগ্য, অর্থাৎ যে সকল নিয়ন্ত্রণযোগ্য, যেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি, বা বিপণন
তার কাজকর্ম করার সময় সেগুলো নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ যে সকল নিয়ন্ত্রণযোগ্য পক্ষ, শক্তি, উপাদান বিপণন কার্যক্রমে প্রত্যক্ষভাবে অর্থাৎ সরাসরিভাবে প্রভাব বিস্তার করে তাকে বলা হচ্ছে বেষ্টিক পরিবেশ। আর যে সকল অনিয়ন্ত্রণযোগ্য অর্থাৎ যেগুলো বিপণন কাজে করার সময়, বিপণন কার্যক্রম পরিচালনা করার সময় বিপণন প্রতিষ্ঠান কোন রকম নিয়ন্ত্রণ করতে পারে না, অর্থাৎ অনিয়ন্ত্রণযোগ্য, তাহলে যে সকল অনিয়ন্ত্রণযোগ্য পক্ষ, শক্তি, উপাদান বিপণন কার্যক্রমে পরোক্ষভাবে অর্থাৎ সরাসরি না পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে তাদেরকে বলা হচ্ছে কি সামষ্টিক পরিবেশ। তাহলে এই হলো বেষ্টিক এবং সামষ্টিক পরিবেশের ধারণা বা সংজ্ঞা, বা সামষ্টিক পরিবেশ কি, বিপণন পরিবেশ কি, যেটাই তোমরা বলো এটি অবশ্যই তোমাদের মুখস্থ করে লিখতে হবে। তো এই হলো সংজ্ঞা। এখন চলো আমরা বেষ্টিক পরিবেশের যে উপাদান আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। বেষ্টিক পরিবেশের উপাদান। বেষ্টিক পরিবেশে বেশ কিছু উপাদান রয়েছে যা প্রত্যক্ষভাবে বিপণন কার্যক্রমে প্রভাব বিস্তার করে এবং যেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তার মধ্যে অন্যতম উপাদান হচ্ছে একটি উপাদান হচ্ছে কোম্পানি। কোম্পানি আমরা সবাই জানি, কোম্পানি বলতে কি বোঝায়, যে বেষ্টিক পরিবেশের খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। কিছু লোক তাদের অর্থ খাটিয়ে আইনগতভাবে একটি প্রতিষ্ঠান গড়ে তোলে, সেটি হচ্ছে কোম্পানি। আর এই কোম্পানিগুলোতে বিভিন্ন বিভাগ থাকে, যে বিভাগগুলো যদি সেই বিভাগগুলো যদি ঠিকভাবে কার্যক্রমগুলো পরিচালিত না হয় তাহলে কিন্তু সেই বিভাগের কার্যক্রম পরিচালিত না হওয়ার কারণে কিন্তু বিপণন কার্যে কি করে সমস্যা ফেলে বা প্রভাব বিস্তার করে। তাই কোম্পানি কিন্তু একটি বিপণন কোম্পানি বা একটি বিপণনকারী প্রতিষ্ঠান তার কার্যক্রম পরিচালনার জন্য তাকে অবশ্যই তার যে প্রতিষ্ঠানের বিভাগগুলো রয়েছে সেই বিভাগগুলো কিন্তু সে নিয়ন্ত্রণ করতে পারে, অর্থাৎ নিয়ন্ত্রণযোগ্য এবং সরাসরি প্রত্যক্ষভাবে সে সেগুলো নিয়ন্ত্রণ করতে পারে সেই বিভাগগুলো। কারণ সেই বিভাগগুলো যদি সে কোম্পানি বা বিপণনকারী প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তার বিপণন কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হবে না। যেমন একটি কোম্পানিতে তোমার বিভিন্ন রকম বিভাগ থাকে, ক্রয় বিভাগ থাকে, বিক্রয় বিভাগ থাকে, অর্থনৈতিক আর্থিক বিভাগ থাকে, হিসাব বিভাগ থাকে, না এরকম অনেক বিভাগ থাকে যে বিভাগগুলোর সমন্বয়ে মূলত বিপণন কার্য পরিচালিত হয়। এই হলো কোম্পানি। তারপরে দুই হচ্ছে সরবরাহকারী। সরবরাহকারী কথাটা আমরা সবাই আশা করি বুঝতে পেরেছি, কাদেরকে সরবরাহকারী বলা হচ্ছে বা সাপ্লায়ার কাদেরকে বলা হচ্ছে। কাদেরকে বলা হচ্ছে যে সমস্ত সরবরাহকারী বা যে সমস্ত সাপ্লায়ার কি করছে, বিপণনকারী প্রতিষ্ঠানের কাছে উৎপাদনকৃত পণ্যের কাঁচামালগুলো সরবরাহ করছে। এখন আজকে যদি এই কোম্পানির কাছে কোম্পানির চাহিদা মোতাবেক এবং উৎপাদনে ব্যবহারকৃত যে কাঁচামাল যদি সঠিক সময়ে সঠিক দামে নির্দিষ্ট পরিমাণে যদি তারা আজকে সরবরাহ না করত তাহলে কিন্তু আজকে সঠিক সময়ে আমরা আমাদের হাতের কাছে পণ্যগুলো পেতাম না। তাহলে সরবরাহকারী কারা? সরবরাহকারী হচ্ছে তারাই যারা উৎপাদনকৃত পণ্যের কাঁচামাল বিভিন্ন জায়গা থেকে উৎপাদিত কোম্পানি বা বিপণনকারীর কাছে তারা কি করে সরবরাহ করে থাকে, তারাই হচ্ছে সরবরাহকারী। এবং এটাও কিন্তু নিয়ন্ত্রণযোগ্য, অর্থাৎ এদেরকেও কিন্তু নিয়ন্ত্রণ করছে বিপণনকারী প্রতিষ্ঠান এবং সরাসরি।
এরপরে যদি আমরা দেখি, এরপরে হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ী, অর্থাৎ মিডল মার্কেটিং মিডলম্যান না, মধ্যস্থ ব্যবসায়ী বলতে যারা ব্যবসার মাঝখানে কাজ করে, অর্থাৎ উৎপাদিত পণ্য যারা ভোক্তাদের কাছে পৌঁছে দিচ্ছে। কারা পৌঁছে দিচ্ছে? পাইকার, খুচরা না, বিভিন্ন রকম বিভিন্ন রকম ডিলার আছে, হ্যাঁ, তারা হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ী। আজকে এই মধ্যস্থ ব্যবসায়ীরা আছে বলেই উৎপাদনকৃত পণ্যগুলো ভোক্তাদের চাহিদা মোতাবেক সরাসরি ভোক্তার হাতে গিয়ে পৌঁছাচ্ছে। আজকে যদি বিপণনকারী প্রতিষ্ঠান তার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এই মধ্যস্থ ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করতে না পারত সরাসরি, তাহলে কিন্তু মধ্যস্থ ব্যবসায়ীরা সেই দক্ষতার বলে কিন্তু তারা সেই পণ্যগুলো ভোক্তার কাছে পৌঁছিয়ে দিতে পারতো না। আজকে এরকম দক্ষ মধ্যস্থ ব্যবসায়ী গড়ে তোলার ফলে কিন্তু কি আমাদের কাছে পণ্যগুলো, ভোক্তার কাছে পণ্যগুলো মধ্যস্থ ব্যবসায়ীরা উৎপাদিত কোম্পানির কাছ থেকে পৌঁছে দিতে পারছে। তাহলে মধ্যস্থ ব্যবসায়ও কিন্তু এই বেষ্টিক পরিবেশের উপাদানের অন্যতম একটি উপাদান। এরপর আমরা দেখি হচ্ছে প্রতিযোগী কম্পিটিটর না, ব্যবসা করতে গেলে একজনের কম্পিটিটর থাকবে, অবশ্যই থাকবে। এখন যদি কোনো কোম্পানি কোনো ব্র্যান্ডের নামে সে তার কোম্পানি থেকে কোনো জুস উৎপাদন করে এবং এটা অনেক বছর ধরে সেই এলাকার বা সেই দেশের মানুষ সেই ব্র্যান্ডকে চিনছে, সেই জুস খেয়ে সেই কোম্পানির নাম দেখে চিনছে যে হ্যাঁ এদের এই কোম্পানির জুসটি ভালো। কিন্তু হঠাৎ করে কোনো একজন আবার সে নতুন করে কোনো একটা কোম্পানির নাম দিয়ে সে ব্যবসা শুরু করলো এবং তারও কিন্তু উৎপাদনকৃত পণ্যটি হচ্ছে জুস। এখন এভাবে কিন্তু প্রতিটা দেশে প্রতিটা জায়গায় কিন্তু বিভিন্ন একই পণ্যের অনেক কম্পিটিটর থাকে। যেমন আমাদের দেশে তুমি চিন্তা করো যে প্রথমে যখন সেজান কোম্পানি যখন সেজান ম্যাঙ্গো জুস বের করলো না, সেজান ম্যাঙ্গো জুসের পর আসলো হচ্ছে প্রাণের জুস, প্রাণের ম্যাঙ্গো জুস থেকে আসলো হচ্ছে পরবর্তীতে কাজী আকিজ গ্রুপের হচ্ছে ফ্রুটিকা না। তাহলে দেখো একজনের কম্পিটিটর কিন্তু এখানে আছে। আর এই কম্পিটিটরদের বা এই প্রতিযোগীদের নিয়ন্ত্রণ করা এবং সরাসরিভাবে নিয়ন্ত্রণ করাও কিন্তু বিপণন কার্যক্রমের একটি কাজ। এবং বেষ্টিক পরিবেশের উপাদানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে প্রতিযোগী, অর্থাৎ যে প্রতিযোগিতায় টিকে থাকবে সেই কিন্তু তার পণ্যটি ভালোভাবে বাজারে উপস্থাপন করবে এবং ক্রেতা ভোক্তার কাছে পরিচিতি লাভ করবে। আর এই পরিচিতিটা লাভ করার জন্য কিন্তু বিপণন কার্যক্রমের সময় বিপণনকারী বা উৎপাদনকারী প্রতিষ্ঠান বা যে কোনো কোম্পানি সে সরাসরি সেই বিষয়টা নিয়ন্ত্রণ করে। তাহলে এই গেল কোম্পানি, সরবরাহকারী, মধ্যস্থ ব্যবসায়ী, প্রতিযোগী। এরপর হচ্ছে তোমার ক্রেতা। এরপর হচ্ছে ক্রেতা। পণ্য একটি কোম্পানি যখন গঠন হয় বা একটি ব্যবসা প্রতিষ্ঠান যখন গঠন হয়, বিভিন্ন আইন কানুনের মাধ্যমে যখন সে গঠন করে তখন তার একটা অ্যাম্বিশন থাকে বা একটা লক্ষ্য থাকে সে কেন এটা গঠন করেছে বা সে একটি ব্যবসা প্রতিষ্ঠান কেন খুলেছে। কারণ অবশ্যই সেখানে সে কোনো পণ্য উৎপাদন করবে না, পণ্য আমদানি করবে, পণ্য রপ্তানি করবে, উৎপাদনকৃত পণ্য ভোক্তার কাছে পৌঁছে দিবে। তো ভোক্তাগুলো কারা? ভোক্তারা হচ্ছে ক্রেতা। এখানে ক্রেতা কিন্তু দুই ধরনের ক্রেতা আছে। এক হচ্ছে যারা ভোগ করে, আর একটা হচ্ছে যারা উৎপাদিত পণ্যটি কিনে পরবর্তী আবার পুনরায় সেটার ব্যবহারের জন্য ক্রয় করে।
এখানে হচ্ছে দুই ধরনের ক্রেতা, আর এই দুই ধরনের ক্রেতা ক্রেতা ক্রেতাও কিন্তু ব্যষ্টিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এবং একজন বিপণনকারী পণ্য উৎপাদনের পরে বা একটি কোম্পানি সে চেষ্টা করে সরাসরি এই ক্রেতা যে উপাদানটা রয়েছে একে নিয়ন্ত্রণ করা। এবং কিভাবে নিয়ন্ত্রণ করবে? তার উৎপাদিত পণ্যটি যেন মানসম্মত হয় এবং তার মানসম্মত এবং ন্যায্য মূল্যে বা কম দামে যেন ক্রেতারা বা ভোক্তারা হাতের কাছে পায়, সেই বিষয়টা নিয়ন্ত্রণ করে সরাসরি সে কি করে? বিক্রয় বিপণন কার্যক্রম পরিচালনা করে। এরপর হচ্ছে জনগোষ্ঠী, অর্থাৎ সর্বশেষ হচ্ছে জনগোষ্ঠী। জনগোষ্ঠী বলতে কাদেরকে বোঝাচ্ছে? জনগোষ্ঠী বলতে বোঝাচ্ছে জনগণকে। অর্থাৎ এই জনগণের কথা চিন্তা করেই কিন্তু এত কিছু, কোম্পানি গঠন, সরবরাহকারী, মধ্যস্থ ব্যবসায়ী, প্রতিযোগী, ক্রেতা। তাহলে এই জনগোষ্ঠীকে কেন্দ্র করেই কিন্তু মূলত ব্যষ্টিক পরিবেশ আর এই বিপণন কার্যক্রম। আজকে যদি এই জনগোষ্ঠী না থাকতো, আজকে যদি এই জনগণ যদি না থাকতো, তাহলে কিন্তু ব্যষ্টিক পরিবেশটি গড়ে উঠতো না বা এই উৎপাদন কার্য পরিচালনা হতো না। তবে এখানে একটি বিষয় আছে, বিভিন্ন রকমের জনগোষ্ঠী থাকে। যেমন তোমার হচ্ছে আর্থিক জনগোষ্ঠী থাকে, গণমাধ্যম জনগোষ্ঠী থাকে, তারপর হচ্ছে তোমার সরকারি জনগোষ্ঠী থাকে, স্থানীয় জনগোষ্ঠী থাকে। এরকম বিভিন্ন জনগোষ্ঠীর কারণেই কিন্তু আজকে এই ব্যষ্টিক পরিবেশটি গঠিত। আর এই জনগোষ্ঠীকে খুশি করা, তাদের চাহিদা মোতাবেক পণ্য বাজারে ভোক্তার কাছে পৌঁছিয়ে দেওয়া এবং এবং সেগুলোকে সে সমস্ত জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করা সরাসরি, এটাও কিন্তু বিপণন কার্যক্রমের অন্যতম কাজ। আবারও বলি, জনগোষ্ঠী হচ্ছে জনগণ, জনগণের জন্যই কিন্তু আজকে বিপণন কার্যক্রম এবং ব্যষ্টিক পরিবেশ গঠিত হয়েছে। এবং কি ধরনের জনগোষ্ঠী? এক হচ্ছে তোমার সরকারি জনগোষ্ঠী, আর্থিক জনগোষ্ঠী, তারপরে তোমার গণমাধ্যম জনগোষ্ঠী, তারপরে সাধারণ জনগোষ্ঠী, হ্যাঁ, আর্থিক জনগোষ্ঠী। এই যে জনগোষ্ঠীগুলো রয়েছে, মূলত এই জনগোষ্ঠীগুলোর জন্যই কিন্তু বিপণন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই হলো ব্যষ্টিক পরিবেশের উপাদান। এবং তোমরা যখন এই বিষয়টি পড়বে, অবশ্যই ভালো করে প্রতিটা লাইন ধরে ধরে পড়বে, কারণ এই এই উপাদানগুলো থেকে মূলত তোমার আসতে পারে, ক নম্বরে আসতে পারে ব্যষ্টিক পরিবেশ কি বা কাকে বলে, খ নম্বরে আসতে পারে যে ব্যষ্টিক পরিবেশ সরবরাহকারী, অন্যতম একটি উপাদান হচ্ছে সরবরাহকারী, ব্যাখ্যা করো। ব্যষ্টিক পরিবেশের অন্যতম উপাদান হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ী, ব্যাখ্যা করো। 2 নম্বরে, খ নম্বরে আসতে পারে 2 মার্কসে, না? এরপর গ নম্বরে এবং ঘ নম্বরে উদ্দীপক অনুযায়ী তোমাদের এগুলোর উপর বেস করে প্রশ্নটা হতে পারে। এই জন্য অবশ্যই তোমরা এই উপাদানগুলো ভালো করে লাইন ধরে পড়বে। এরপরে আসো সামষ্টিক পরিবেশের উপাদান। সামষ্টিক পরিবেশের উপাদান, এটিও 4টা যে কোশ্চেন তোমাদের থাকে, এই 4টা কোশ্চেনের উপর এটা গুরুত্বপূর্ণ, না? তাহলে সামষ্টিক পরিবেশ কি বা কাকে বলে এটা আমি আলোচনা করেছিলাম। তো সামষ্টিক পরিবেশের উপাদান রয়েছে। সামষ্টিক পরিবেশের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে জনসংখ্যাগত পরিবেশ।
জনসংখ্যা বা জনমিতি বলে। জনসংখ্যা বা জনমিতি অর্থাৎ যেটাকে আমরা আগেই সংজ্ঞাতে পড়েছি যে সমষ্টিক পরিবেশ হচ্ছে তোমার বড়, বৃহৎ, না ম্যাক্রো, অর্থাৎ যেটাকে বিপণনকারী প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতে পারে না, অনিয়ন্ত্রণযোগ্য শক্তি, পক্ষ, উপাদান এবং পরোক্ষভাবে, তাই না? তাহলে জনসংখ্যা কি আমরা নিয়ন্ত্রণ করতে পারবে কোনো বিপণনকারী প্রতিষ্ঠান? পারবে না। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই জনসংখ্যা সামষ্টিক পরিবেশে প্রভাব ফেলছে। তারপর আরেকটি বিষয় বলি, জনসংখ্যা এক এক দেশের জনসংখ্যা এক এক রকম। কোনো দেশে দেখা যাচ্ছে যে অতিরিক্ত জনসংখ্যার কারণে দেখা যাচ্ছে যে চাহিদা মোতাবেক পণ্য উৎপাদন করতে পারছে না, এবং জনসংখ্যা বেশি হওয়াতে আবার আবার কোনো কোনো দেশে জনসংখ্যা কম, তো সেই জনসংখ্যা অনুসারে কিন্তু পণ্য উৎপাদন করতে হচ্ছে। তো জনসংখ্যা একদিকে তোমার পজিটিভলি নেওয়া হচ্ছে জনসংখ্যাকে, আবার অন্যদিকে নেগেটিভলি নেওয়া হচ্ছে। কারণ বেশি জনসংখ্যা হলে হয় কি যে দেখা যায় যে সেই দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। আবার এটার 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 নেগেটিভ হচ্ছে যে বেশি জনসংখ্যা হলে কিন্তু আবার পণ্যদ্রব্য উৎপাদনেও কিন্তু ওই সব মানুষের জন্য সেরকম চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করা যায় না। তাহলে জনসংখ্যা কিন্তু একটা বড় ফ্যাক্ট এখানে। জনসংখ্যার পরে আসছে হচ্ছে গিয়ে অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ। এখন বাজারে পণ্য আছে, কিন্তু শুধু কি পণ্য থাকলে চলবে? না, পণ্যটি কেনার মতো ক্ষমতা সম্পন্ন ক্রেতা থাকতে হবে। তাহলে কিন্তু বাজারে একটি পণ্যের চাহিদা বাড়বে, লেনদেন হবে, অর্থনৈতিক একটা পরিবেশ তৈরি হবে। তাহলে এখন আমি এমন একটি পণ্য উৎপাদন করলাম যেটা কিনা বাজারে আমি ছাড়লাম, কিন্তু সেখানে কোনো ক্রেতা নাই, ক্রয় ক্ষমতা নেই ওই পণ্যটি কেনা, তাহলে আমাকে সেরকম ধরনের পণ্য উৎপাদন করা যাবে না। তাহলে অর্থনৈতিক পরিবেশ তাহলে কিভাবে সামষ্টিক পরিবেশের মধ্যে প্রভাব ফেলছে? যে পণ্য উৎপাদন করতে হবে, পণ্য বাজারে থাকবে, এবং পণ্যটি কেনার জন্য অবশ্যই ক্রয় ক্ষমতা সম্পন্ন ক্রেতা থাকতে হবে। এটাই হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। তারপরে হলো গিয়ে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ কিন্তু প্রভাব ফেলে সামষ্টিক পরিবেশে, উপাদানের উপর প্রভাব ফেলে। কিভাবে? কারণ প্রাকৃতিক পরিবেশ বলতে আমরা কি কি বিষয়গুলো নিয়ে আমরা মাথায় আসে আমাদের? আবহাওয়া, জলবায়ু, নদ নদী, না, খনিজ সম্পদ, এগুলো কিন্তু প্রাকৃতিক পরিবেশের উপাদান। আর এই সমস্ত উপাদান কিন্তু কোনো কোনো পণ্য উৎপাদনের কাঁচামাল হিসেবে কি ব্যবহার হয়। এখন কোনো কারণে যদি প্রাকৃতিক পরিবেশ খারাপ হয়, প্রাকৃতিক পরিবেশের যে উপাদানগুলো আমরা বললাম না, এই অনুযায়ী যদি আমরা আমাদের উৎপাদিত পণ্যের কাঁচামাল না পাই, তাহলে কিন্তু আমি আমার চাহিদা মোতাবেক আমার নির্দিষ্ট পরিমাণের পণ্য আমি উৎপাদন করতে পারবো না। এর জন্য কিন্তু সামষ্টিক পরিবেশ কিন্তু কি একজন বিপণনকারী প্রতিষ্ঠান বা কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারে না। এরপরে প্রাকৃতিক পরিবেশের পরে হচ্ছে প্রযুক্তিগত পরিবেশ। প্রযুক্তিগত পরিবেশ, প্রযুক্তি মানে তথ্য না, প্রযুক্তিগত হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে যে প্রযুক্তি উদ্ভাবন হয় তার সাথে তোমাকে চলতে হবে। এখন এটি কিন্তু বিপণনকারী প্রতিষ্ঠান কিন্তু সে নিজের ইচ্ছা করলেই নিয়ন্ত্রণ করতে পারবে না, তাই না? এটা প্রযুক্তি, এক প্রযুক্তি থেকে এক যুগ থেকে আরেক যুগ। 2000 সালে যখন ফেসবুক 2007 সালে যখন প্রথম ফেসবুক আসে, তখন কিন্তু আস্তে আস্তে 2020 সাল
আজকে প্রায় 13 বছর পরে এসে মানুষ এই ফেসবুকের ব্যবহারটা জেনেছে বলেই কিন্তু আজকে এই ইন্টারনেট ভিত্তিক যে ব্যবসা প্রতিষ্ঠান সেটা কিন্তু বেশিরভাগই এই ফেসবুকের মাধ্যমে বা অনলাইন ব্যবসা শুরু হয়েছে। আমরা সবাই এটা জানি এবং অবগত আছি। তাহলে আজকে এই প্রযুক্তিগত পরিবেশটি তৈরি হয়েছে বলেই কিন্তু একজন বিপণনকারী প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য চাইলেই তাদের কষ্ট করে আর বাইরে এসে বিজ্ঞাপন দিতে হচ্ছে না। তারা চাইলেই কিন্তু ফেসবুক বা অন্যান্য যে প্রযুক্তিগত যে মাধ্যমগুলো আছে সেগুলোর মাধ্যমে তারা কিন্তু তাদের বিজ্ঞাপনটা দিতে পারছে। কিন্তু তাও এখানে কিন্তু সে সেটা নিয়ন্ত্রণ করতে পারছে না। কোনো কারণে যদি কোনো সার্ভারে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সে সেই তার বিজ্ঞাপনটা সে ফেসবুক বা অন্যান্য যে মাধ্যমগুলো আছে তথ্য প্রযুক্তির যে মাধ্যম সেখানে সে দিতে পারছে না। তাহলে এই প্রযুক্তিগত পরিবেশের মধ্যে যেমন বলা যায় মোবাইল কম্পিউটার না, আজকে মোবাইলের অ্যান্ড্রয়েড মোবাইল বা স্মার্টফোন আজকে বাজারে এসেছে বলে এবং অত্যাধুনিক কম্পিউটার আজকে বাজারে এসেছে বলে কিন্তু কি বিপণন কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। বাট কোনো কারণে যদি এগুলো পিছিয়ে যায় বা আমরা কোনো বিপণনকারী প্রতিষ্ঠান যদি এই মাধ্যমগুলো ব্যবহার না করে তার পুরনো পরিবেশ এর মাধ্যমে যদি সে বিপণন কার্যক্রম করে তাহলে কিন্তু সে পিছিয়ে থাকবে। এই জন্য প্রযুক্তিগত পরিবেশও কিন্তু সামষ্টিক বিপণন পরিবেশে একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এরপর আসে রাজনৈতিক পরিবেশ। এই রাজনৈতিক পরিবেশ কিন্তু সামষ্টিক পরিবেশের উপাদানের মধ্যে অন্যতম খুবই গুরুত্বপূর্ণ একটি পরিবেশ। এটা হচ্ছে রাজনৈতিক পরিবেশ। কেন? কারণ এটি খুব ভালোভাবে প্রভাব ফেলে। কারণ সরকারের কিছু নিয়ম নীতি থাকে, তাই না? সেই নিয়ম নীতি পালন করে কিন্তু একজন বিপণনকারীকে তার ব্যবসা প্রতিষ্ঠান চালাতে হয় বা একটা কোম্পানিকে তার ব্যবসা প্রতিষ্ঠান চালাতে হয়। অর্থাৎ অনেক বাধ্যকতা থাকে যে এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা করলে এটা এত ফি দিতে হবে, এটার জন্য এটা আইন, এটার জন্য এটা আইন, মানে বিভিন্ন রকম আইন কানুন থাকে, যার ফলে কিন্তু এখানে অনেক প্রভাব একজন কোম্পানির ক্ষেত্রে কি হয়, অনেক প্রভাব সৃষ্টি করে। যে রাজনৈতিক যে পরিবেশ সেখানে প্রভাব সৃষ্টি করছে। এই জন্য কিন্তু রাজনৈতিক পরিবেশ এই বিপণন কার্যক্রমে প্রভাব সৃষ্টি করে। কারণ কখন পরিবেশটি পরিবর্তন হচ্ছে, বরং রাজনৈতিক পরিবেশের পরিবর্তনের কারণেই কিন্তু বিপণন কার্যক্রমে ব্যাঘাত ঘটে। যেমন কোনো সময় রাজনৈতিক পরিস্থিতি খারাপ হয়ে যায়, কোনো সময় সরকার পরিবর্তন হয়, কোনো সময় রাজনৈতিক পরিবেশের মধ্যে যে নিয়ম নীতিগুলো আছে সেগুলো বছরের মধ্যে কয়েকবার পরিবর্তন হয় বা 1 বছর পর পরিবর্তন হয়। তাহলে এগুলো কিন্তু বিপণনকারী কোম্পানি বা প্রতিষ্ঠানের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এই জন্যই বলা হচ্ছে রাজনৈতিক পরিবেশ কিন্তু অনিয়ন্ত্রণযোগ্য। এরপরে বলা হচ্ছে সাংস্কৃতিক পরিবেশ। এরপরে বলা হচ্ছে কি সাংস্কৃতিক পরিবেশ। একটা বিষয় খেয়াল করো যে আমাদের বাংলাদেশের সাংস্কৃতিক যে পরিবেশ রয়েছে আমেরিকার সাংস্কৃতিক পরিবেশ কি একই? না। আমাদের বাংলাদেশের যে 91-92 ভাগ মুসলমান কান্ট্রি, আমেরিকার কি 91-92 মুসলমান কান্ট্রি? না। বা ইউরোপ আমেরিকা বা অন্যান্য দেশ, আমাদের দেশের মতো সব দেশের সাংস্কৃতিক পরিবেশ কিন্তু একই রকম না। সব দেশের ধর্ম বা গোত্র বা জাত চাই বলো না কেন আলাদা আলাদা, তাই না? তাহলে সাংস্কৃতিক পরিবেশ কিন্তু বিপণন কার্যক্রমে ব্যাপক প্রভাব ফেলে। কারণ আমার দেশে আমি যদি ধর্মটাকে চিন্তা করি যে আমার দেশে ধর্ম অনুযায়ী মহিলারা বোরকা পরবে, কিন্তু আমেরিকাতে কিন্তু সেই সংস্কৃতি না। তাহলে আমি যদি এখন বিপণনকারী হিসেবে আমি উৎপাদনকৃত বোরকা যদি আমেরিকায় সেটা রপ্তানি করি তাহলে কি সেটা যুক্তিসঙ্গত হবে? হবে না। তাহলে কি এখানে অনেক রকম প্রভাব বিস্তার করছে। আবার চিন্তা করো একজন মুসলমান ধর্মের অনুসারী
তাদের ধর্ম অনুসারে তাদেরকে যে অ্যালকোহল জাতীয় খাবার নিষিদ্ধ না, তারা অ্যালকোহল জাতীয় কোনো খাবার তারা খেতে পারবে না। কিন্তু একজন অমুসলমান ধর্মীয় মানুষ কিন্তু তাদের এই বিষয়ে কোনো সমস্যা নেই, তারা এটি পান করতে পারবে। তো এখানে কিন্তু একটি প্রভাব বিস্তার করছে না? তাহলে সাংস্কৃতিক পরিবেশও কিন্তু বিপণন পরিবেশে খুব প্রভাব ফেলছে, এবং এই প্রভাবের কারণে কিন্তু বিপণনকারী প্রতিষ্ঠান এই সমস্ত বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে পারে না বলেই বিপণন কার্যক্রমে মাঝে মধ্যে খুব বেশি প্রভাব বিস্তার করে। তো ছাত্রছাত্রীরা, এই হলো সামষ্টিক পরিবেশের উপাদান। তোমরা অবশ্যই যখন এই বিষয়গুলো সামষ্টিক পরিবেশ এবং বেষ্টিক পরিবেশের যে উপাদানগুলো যখন তোমরা পড়বে, তোমরা অবশ্যই প্রতিটা বিষয় ধরে ধরে পড়বে এবং মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। তোমাদেরকে আরেকটি বিষয় একটু বলি, আশা করি সবার সাথে বই আছে। তোমরা তোমাদের এই বেষ্টিক পরিবেশের যে উপাদানটা তোমরা যখন পড়বে, এর পরের পৃষ্ঠায় তোমাদের একটি বিষয় আছে, সেটা হচ্ছে পণ্য সেবা সামগ্রী বিপণনে বেষ্টিক পরিবেশের প্রভাব। এই বিষয়টাও কিন্তু আমরা যে বেষ্টিক পরিবেশের উপাদান পড়েছি, সেই উপাদানগুলোই এখানে আলোচনা করা হয়েছে, এবং এটা আলোচনা একদম একই। আবার যখন আমরা এখানে সামষ্টিক পরিবেশের উপাদান পড়েছি, সেই সামষ্টিক পরিবেশের উপাদানের পরে আরেকটি বিষয় আছে, পণ্য সেবা সামগ্রী বিপণনে সামষ্টিক পরিবেশের প্রভাব। আমরা সামষ্টিক পরিবেশের যে উপাদানগুলো পড়েছি, ঠিক এই বিষয়তেও সেই বিষয়গুলো আলোচনা করা হয়েছে এবং একটু ডিটেলস ভাবে আলোচনা করা হয়েছে। তোমরা এটা পড়লে আশা করি তোমরা পারবে। যদি তোমাদের এই দুটো বিষয়ে আবার কোনো সমস্যা হয়, অবশ্যই কমেন্টস বক্সে তোমরা লিখবে অথবা আমাকে ফোন করবে, পরবর্তীতে আমি সেইটা আবার তোমাদের পুনরায় বুঝিয়ে দিব। ঠিক আছে? এই হলো আজকের ক্লাস। আগামী ক্লাসে তোমাদের সাথে এই অধ্যায়ে সর্বশেষ দুটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই দুটি বিষয় একটি হচ্ছে বাংলাদেশের বিপণন পরিবেশ, আরেকটি হচ্ছে বিপণন পরিবেশ অধ্যয়ন কেন গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এই দুটো বিষয় নিয়ে এই দ্বিতীয় অধ্যায়ের সর্বশেষ দুটো টপিক। যদিও এই দুটো বিষয় থেকে তেমন কোনো উদ্দীপক খুব কম আসে, তারপরেও তোমাদের সুবিধার জন্য এই দুটো বিষয় নিয়ে আগামী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব, এবং তোমরা অবশ্যই দুটো বিষয় বাসায় মনোযোগ দিয়ে একটু পড়ে নিবে, যাতে নেক্সট ক্লাসে তোমাদের সাথে আলোচনাতে তোমরা বিষয়টি আরো বুঝতে পারো। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ।